আপনি কি একথা জানেন, ভারতবর্ষে যখন 1950 সালে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল এবং সেই মৌলিক অধিকারের মধ্যে কোন কোন অধিকার আপনার জন্য রয়েছে এবং বর্তমানে এসে দাঁড়িয়ে তার কতটা পরিবর্তন বা কতটা সংশোধনী হয়েছে। আপনি কি জানেন যে একজন মানুষ তিনি তার অধিকার পেতে কোন কোন বিষয়ে তিনি কোর্টে আসতে পারেন? আপনি কি জানেন যে জনস্বার্থ মামলা কিভাবে এসছিল? এই জনস্বার্থ মামলার সার্থকতা কী? কেন মানুষ পিআইএল বা জনস্বার্থ মামলা করেন? কারা কারা মূলত এই ধরনের জনস্বার্থ মামলা করতে পারেন? আচ্ছা, কোর্ট কি জনস্বার্থ মামলা করতে পারেন স্বতঃপ্রণোদিতভাবে? আপনি কি জানেন যে ভারতবর্ষের যে আইনি ব্যবস্থা, সেই আইনি ব্যবস্থার মধ্যে এই পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটা আইন সিদ্ধ ছিল কিনা? আপনি কি এটা জানেন যে একজন মানুষ তিনি পিআইএল বা জনস্বার্থ মামলা করতে পারেন কিনা? কোন পরিস্থিতির মধ্যে মানুষ পড়লে তবেই তারা জনস্বার্থ মামলা করতে পারেন? আপনি কি এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানা আছে যে জনস্বার্থ মামলা করতে গেলে কোন আদালতে করতে হয় এবং সেই আদালতে করতে গেলে কোন কোন নিয়ম আপনাদের মানতে হয় এবং এই জনস্বার্থ মামলা কোন কোন কারণে করা যায়, এ কথাটা কি আপনি জানেন? আমাদের সাথে কলকাতা হাইকোর্টের যিনি বিশিষ্ট আইনজীবী গোপা বিশ্বাস, তিনি এই জনস্বার্থ মামলার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং কি বলছেন অবশ্যই শুনুন এবং শোনার পরে আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্য আপনারা জানান এবং প্রয়োজন মনে করলে অবশ্যই এটা বেশি বেশি করে শেয়ার করুন। কারণ আইনি ব্যবস্থার মধ্যে থেকে জনস্বার্থ মামলা কিভাবে তৈরি হলো, কবে জনস্বার্থ মামলা জন্ম নিল এবং কিভাবে তার জন্ম হলো, তাই সমস্ত ব্যাখ্যাটা আপনারা মন দিয়ে শুনুন এবং অবশ্যই আপনাদের গুরুত্ব মতামত আপনারা জানান। জনস্বার্থ মামলা কিন্তু যে কোনো ব্যক্তি, ভারতবর্ষের যে কোনো নাগরিক কিন্তু করতে পারে। পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো মামলা হয় তাহলেই কিন্তু সেটা জনস্বার্থ মামলার আন্ডারে পড়ে বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মধ্যে পড়ে। শুধুমাত্র যে জনস্বার্থ মামলা কোনো ব্যক্তি করতে পারে এটা কিন্তু নয়। জনস্বার্থ মামলাটা কি এবং এই জনস্বার্থ মামলা কবে থেকে আমাদের আইনের মধ্যে সংযুক্ত হয়েছে? দেখুন, আমাদের যখন যে ধরুন কলোনিয়াল আমাদের আইন রয়েছে, সেখানে কিন্তু এই জনস্বার্থর যে এই ধরুন বিষয়টি বা ধরুন জনস্বার্থ যে আইন স্বীকৃত, এটা কিন্তু একবারেই প্রথম দিকে ছিল না। প্রথম যখন আমাদের এই আইন আসে, যখন এই আদালত তার কার্যবিধি স্টার্ট করে, তখন কিন্তু হতো দুজন পার্টির মধ্যে, মানে বাদী এবং বিবাদী যারা থাকে, পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা থাকবে, তাদের মধ্যে কিন্তু যদি কোনো ডিসপিউট হতো তাহলে কিন্তু সেটা ডিসাইড হতো, বা ধরুন আরও যেগুলো রয়েছে কোনো গভর্নমেন্টের সঙ্গে যদি গভর্নমেন্টের কোনো ডিসপিউট হয় সেগুলো তো আছেই। কিন্তু যদি প্রাইভেট পার্টির কথা আপনি বলেন, যে কারোর যদি রাইট ইনফ্রিঞ্জ হয়, মানে কারোর অধিকার যদি কোনো ক্ষেত্রে খর্ব হয়, তবেই কিন্তু সে মামলা করতে পারে। মানে হচ্ছে কোনো এফেক্টেড পার্টি, মানে যদি কোনো কর্মকাণ্ডের দ্বারা যদি কেউ এফেক্টেড হয় বা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে মামলা করতে পারত। তার একটি কনসেপ্ট লোকাস স্ট্যান্ডাই বলে একটি কথা আমাদের আইনে খুব প্রচলিত আছে, যেখানে কিন্তু বলা যায় যে হু ক্যান সিউ, মানে মামলাটি কে করতে পারবে। তাহলে যদি কেউ এফেক্টেড পার্টি না হয়, তাহলে কিন্তু আগে এই যে মামলা করার যে অধিকার সেটা কিন্তু ছিল না, যে এফেক্টেড হবে সেই মামলা করতে পারবে। পরবর্তীতে আমাদের এই জনস্বার্থ মামলা বা পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যাই আমরা বলে এখন পরিচিত, এই নামগুলো আমাদের কাছে এখন খুবই পরিচিত। এইগুলো কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতার সময় দেখেন বা স্বাধীনতার পূর্বে দেখেন, এই নামগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে একদম অপরিচিত ছিল। তারপরে এই যে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে বলতে পারেন যে আইনের যে পরিধি, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রথম কিন্তু ইউনাইটেড স্টেটে।
ইউনাইটেড স্টেটে কিন্তু প্রথম এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাকসেপ্ট করা হয়েছিল যে কোনো পাবলিকের, মানে আপনি কথার মধ্যেই কিন্তু যে ফ্রেজগুলো দেখছেন, জনস্বার্থ মামলা, মানে জনগণের স্বার্থে যদি কোনোভাবে কিছু বিঘ্নিত হয়, তাহলে যদি কেউ এফেক্টেড হয়, সে যদি কোর্টের কাছে অ্যাপ্রোচ করতে না পারে, তার হয়ে কিন্তু অন্য একজন সেই কোর্টের কাছে এসে তার বক্তব্যগুলো রাখতে পারে। সেই হিসাবেই কিন্তু প্রথম ইউনাইটেড স্টেটে কিন্তু এটা ইভলভ হয়। পরবর্তীতে আমাদের ভারতবর্ষে এই জনস্বার্থ মামলার যে কনসেপ্ট সেটা এসছে। প্রথম যেখানে বলতে পারেন যে এই মামলা কোথা থেকে উঠে এসেছে বা এটা কিভাবে ইভলভ হয়েছে, দেখুন এটা কোনো আইনে বা ধরুন কোনো সংবিধান দ্বারা কিন্তু এটা কিন্তু প্রদত্ত হয়নি, বা ধরুন যেখানে কোনো লেজিসলেশন দ্বারা বা কোনো আইন প্রণয়ন করে কিন্তু এটা কিন্তু তৈরি হয়নি। এটা কিন্তু এসছে জুডিশিয়াল বিভিন্ন জাজমেন্টের ফলে, জুডিশিয়াল অ্যাক্টিভিজমের পরে। এখানে জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই কারণেই বলছি, কারণ আমাদের যে ভারতবর্ষ, সেখানে প্রচুর গরিব আছে বা ধরুন এরকম অনেক ভালনারেবল সেকশনস আছে যারা কিনা কোর্টের দ্বারস্থ হতে পারে না। সেটা বিভিন্ন কারণে, তার আর্থিক কারণ হতে পারে, তার অশিক্ষা হতে পারে, বা ধরুন আরও বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল কারণে কিন্তু অনেক সময় কোর্টের কাছে সে অ্যাপ্রোচ করতে পারে না। বা ধরুন অনেক সময় হয় যে ইউনিটি, তারা এক জায়গায় এসে তাদের বক্তব্যগুলো রাখতে পারে না, কিন্তু তারা এগ্রিভ। সেই সবগুলো যাতে অ্যাড্রেস করা যায়, কোর্ট কিন্তু সেটা প্রথম সেটাকে অ্যাকসেপ্ট করে, এবং সেটি একটি হয়েছিল একটি যারা কিনা কর্মচারী, একটি অর্গানাইজেশনের কর্মচারী ছিল, তারা কিন্তু প্রথম একটি মামলা করে তাদের অর্গানাইজেশন, মানে হচ্ছে মুম্বাইয়ের একটি অর্গানাইজেশন। সেখানে একটি অর্গানাইজেশন ছিল, তার ওনার ছিল হচ্ছে দুজন ওনার ছিল। তারা বোনাসগুলো বন্ধ করে দিয়েছিল তাদের, বিভিন্ন যারা কর্মচারী রয়েছে, যে কর্মচারীগুলো ছিল তাদের বোনাস বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সেখানকারই মুম্বাইয়ের একটি সংস্থা, তারা কিন্তু প্রথম কোর্টের কাছে দ্বারস্থ হয়, ইন্ডিভিজুয়ালি নয়। তারা কিন্তু ওই সংস্থাই দ্বারস্থ হয়েছিল যে আমাদের এই কর্মচারীরা এফেক্টেড হয়েছে, তাদের তুমি রিলিফ দাও। সেই হিসাবে কিন্তু প্রথম কিন্তু কৃষ্ণা আইয়ার প্রথম এই জাজমেন্ট দিয়েছিলেন, এবং সেটাকে অ্যাকসেপ্ট করেছিল। সেই পিটিশনটা, রিট পিটিশন যেটা ফাইল হয়েছিল, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল যে এই লোকাস স্ট্যান্ডাইয়ের যে ধরুন বাউন্ডারি বা লোকাস স্ট্যান্ডাইয়ের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, সেগুলো কিন্তু ভারতবর্ষের ওই জাজমেন্টের প্রথম ওই মামলা ছিল, যেখানে কিন্তু লোকাস স্ট্যান্ডাইটাকে সাইডে রেখে ওই যে অর্গানাইজেশন ছিল, যে ওই ইউনিয়ন ছিল, রাদার বলা যায় যে ওই সংগঠনের যারা কর্মচারী ছিল, ওই কর্মচারী ইউনিয়নের যে পিটিশন, কর্মচারী ইউনিয়নের তরফ থেকে ফাইল করা যে পিটিশন, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু তাদের ফেভারে রায় দিয়েছিল। এবং এই জনস্বার্থ মামলার মাধ্যমে বা ধরুন বিভিন্ন সময় বিভিন্ন আমাদের রাইটও কিন্তু ইভলভ হয়েছে। আপনি জানেন যে একটি ঘটনার কথা না বললেই নয়, 1979-এর একটি মামলার কথা, যেখানে হুসনারা বেগম, যারা কিনা আপনি জানেন যে আমাদের কিন্তু বর্তমান যে রাষ্ট্র, সেটা কিন্তু ওয়েলফেয়ার রাষ্ট্র। এখন কিন্তু কোনো জেলে কাউকে বন্দি করলে তাকে কিন্তু বলা হয় যে কারেকশনাল হোমে, কারণ এই কনসেপ্টে কিন্তু এখন আমরা বিশ্বাস করি, যদি কেউ অপরাধ করে তাকে কারেকশনাল হোমে পাঠানো হয় শুধু শাস্তি দেওয়ার জন্য না, সে যাতে তার ওই অপরাধ থেকে বেরিয়ে এসে সে যাতে নিজে কারেক্ট করে আবার সমাজে যাতে মূল স্রোতে ফিরে আসে, এইটাই কিন্তু আমাদের মূল কনসেপ্ট। এই হুসনারা বেগমের যে মামলাটি ছিল, সেখানে দেখা গেছিল যে বিহারের বিভিন্ন প্রিজনার যারা রয়েছে, তারা একদম ভালনারেবল কন্ডিশনে রয়েছে। ইভেন এমন দেখা গেছে যে ছোট ছোট ঘটনায় বা ছোট ছোট অপরাধে, যেগুলো ধরুন শাস্তি অতটা হয়ই না, তারা কিন্তু ওই আন্ডার ট্রায়াল প্রিজনার হিসাবে জেলেই রয়ে গেছিলো। এবং ধরুন কোনো একটি অপরাধ কেউ করেছে, তার হয়তো ম্যাক্সিমাম শাস্তির মেয়াদ হয়তো 3 বছর, সে হয়তো 3 বছর পেরিয়ে গেছে, তার মামলা ডিসাইড হয়নি বলে সে 3 বছরের বেশি হয়ে গেছে, তাও কিন্তু সে ওখানে রয়ে গেছে। এই রকম একটি ঘটনা, ওইখানকার একজন অ্যাডভোকেট তিনি পিটিশন ফাইল করেছিল, এবং সেটা কিন্তু অ্যালাউ হয়েছিল। সেইখান থেকেই কিন্তু একটি আমাদের রাইট বলতে পারেন, এই
যে আমরা মাঝে মাঝে বলি রাইট টু স্পিডি ট্রায়াল, মানে যে দিনের পর দিন কেসটা পড়ে থাকা, এবং যদি আমরা পিটিশন ফাইল করি তার একটি আলাদা প্রভিশন আছে আইনে যে আমরা স্পিডি ট্রায়াল কীভাবে পেতে পারি। এই যে হুসনারা বেগমের যে জাজমেন্ট, তার ফলেই কিন্তু এই রাইট টু স্পিডি ট্রায়ালের যে অধিকার বলতে পারেন সেটা কিন্তু ইভলভ হয়েছিল। সেখানে কিন্তু প্রথম যে জাস্টিস ছিলেন উনি কিন্তু এটা অ্যালাউ করেছিলেন এবং বলেছিলেন যে স্টেটের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন যে এরকম কতজন আন্ডার ট্রায়াল প্রিজনার আছে যাদের এরকম অবস্থা। সেখানে কিন্তু এই হুসনারা বেগম সহ আরও 16 জনের নাম এসেছিল এবং পরবর্তীতে কিন্তু আমাদের ওই কোর্ট কিন্তু তাদেরকে রিলিজের অর্ডার দিয়েছিল। এই রকম বহু ঘটনা রয়েছে যেখান থেকে এরকম জনস্বার্থ মামলার মাধ্যমে কিন্তু এই রাইটগুলো ইভলভ হয়েছে। যেমন রাইট টু গেট ফেয়ার পলিউশন ফ্রি এয়ার, মানে এটা তো ধরুন যে এখন যে আমাদের পলিউশন, আপনি যদি দিল্লির দিকে দেখেন বা অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলি আপনি দেখেন, সেখানে বিভিন্ন যেগুলো মেট্রো সিটি বিশেষ করে, সেখানে যদি আপনি দেখেন সেখানে দেখবেন প্রচুর পলিউশন। এই নিয়েও কিন্তু বিভিন্ন জনস্বার্থ মামলা হয়েছে এবং বিভিন্ন সময় কিন্তু এরকম অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, অনেক আইন তৈরি করা হয়েছে, স্টেটকে ডিরেকশন দেওয়া হয়েছে যাতে সেই নিয়ে আইন তৈরি করে। এরকম অনেক কিছু এনভায়রনমেন্টের ক্ষেত্রেও যেমন হয়েছে, বা ধরুন আমাদের এই প্রিজনারদের কথা একটু আগে আপনাকে বললাম, সেরকম যেমন যদি কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ ডিপ্রাইভ হয় তাহলে কিন্তু তার হয়ে মামলা করতে পারে। এই যে লোকাস স্ট্যান্ডাইয়ের যে প্রিন্সিপালটা ছিল সেটাকে কিন্তু অল্টার করেছে এই জনস্বার্থ মামলা। এখন অনেকের এখন দেখবেন জনস্বার্থর যে মামলা সেটা কিন্তু এখন বহুল প্রচলিত বলতে পারেন। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে, সেটা ধরুন পাবলিক ইন্টারেস্টের, সেটা ধরুন একটি গ্রুপ অফ ক্লাসের হতে পারে, বা ধরুন পরিবেশের সাপেক্ষে হতে পারে, বা ধরুন আমাদের দেখবেন পলিউশন শুধুমাত্র এয়ার পলিউশন নয়, সেখানে দেখবেন আমাদের যে পানীয় জল রয়েছে, বা ধরুন বিভিন্ন যে ওয়াটার বডিগুলো রয়েছে আমাদের রাজ্যে বা অন্যান্য জায়গায়, সেই নিয়েও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে জনস্বার্থ মামলা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জনস্বার্থ মামলা কিন্তু শুধুমাত্র যে একজন মানুষ তার জন্য বা তার নিজের জন্য করবে তা নয়, জনস্বার্থ মামলা কিন্তু একটি ক্লাসের জন্য এটা করা হয়ে থাকে। এবং সেখানে যদি দেখা যায় সেখানে জনগণের স্বার্থ রয়েছে তাহলে কিন্তু কোর্ট সব ক্ষেত্রেই এন্টারটেন করে। এবং যদি দেখা যায় সেখানে জনস্বার্থ মামলায় যে মূল বক্তব্যগুলো রয়েছে সেগুলো যদি জনস্বার্থের জন্য না হয় তাহলে কিন্তু সেটা অনেক সময় খারিজ হওয়ারও একটা দিন দেখা যায়। একজন মানুষ সে নিজের স্বার্থে তিনি কি জনস্বার্থ মামলা করতে পারবে? এবং তার পাশাপাশি আরও যে প্রশ্নগুলো উঠে আসে যে এই জনস্বার্থ মামলা আদতে কী ধরনের মামলা এবং মানুষ কখন এই জনস্বার্থ মামলার দিকে এগোতে পারে? দেখুন, জনস্বার্থ মামলা কে করতে পারে এটা যেমন আপনি প্রশ্ন করলেন, জনস্বার্থ মামলা কিন্তু যে কোনো ব্যক্তি, ভারতবর্ষের যে কোনো নাগরিক কিন্তু করতে পারে। সেখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই যে এই ব্যক্তি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, জনস্বার্থ মামলার কিছু ক্রাইটেরিয়া আছে, যেখানে যদি নিজের স্বার্থ কারোর বিঘ্নিত হয় তাহলে তার কাছে তো লোকাস স্ট্যান্ডাইয়ের যে কথাগুলো বলা আছে সে তো নিজে এমনিই করতে পারবে, তাকে তো সেপারেটভাবে আর জনস্বার্থ মামলা করতে পারবে না। তার নিজের স্বার্থে সে নিজের জন্য মামলা করতে পারবে। জনস্বার্থ মামলা কিন্তু করতে গেলে মূল ক্রাইটেরিয়া দেখবেন এই কথার মধ্যেই লুকিয়ে আছে যে পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো মামলা হয় তাহলেই কিন্তু সেটা জনস্বার্থ মামলার আন্ডারে পড়ে বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মধ্যে পড়ে। সেক্ষেত্রে কিন্তু যদি কারণ নিজের স্বার্থ বিঘ্নিত হয় সে কিন্তু জনস্বার্থ মামলার মাধ্যমে সেটা তুলে আনতে পারে না। তাহলে তাকে সেপারেটভাবে নিজের জন্য মামলা করতে হবে, যে ফোরাম তার জন্য অ্যাভেলেবেল থাকবে সেই ফোরামে কিন্তু তাকে মামলা করতে হবে। এই জনস্বার্থ মামলাগুলো মেনলি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হয়, যে রিট জুরিসডিকশন আছে, একটি স্পেশাল জুরিসডিকশন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের। সেই রিট জুরিসডিকশন আমাদের কনস্টিটিউশনেই বলা আছে আর্টিকেল 226-এ, এবং সুপ্রিম কোর্টে আর্টিকেল 32-তে এখানে বলা আছে যে এই রিট জুরিসডিকশনের যে জুরিসডিকশন আছে সেখানেই কিন্তু এই জনস্বার্থ মামলাগুলো দায়ের হয়। এবং সেখানে একটি ডেডিকেটেড, বর্তমানে বলতে পারেন যেহেতু এটা আগে বহুল প্রচলিত ছিল না
তাই জন্য এটাকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করা হতো না। কিন্তু বর্তমানে যেটা এখন বলতে পারেন জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটি বহুল প্রচলিত একটি আমাদের এই মামলা বলতে পারেন। সেখানে কিন্তু আলাদাভাবে একটি ডিটারমিনেশন থাকে এবং সেখানে বলাই হয় যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনগুলো পার্টিকুলার কারা নেবেন বা কোন জজ সাহেবরা নেবেন সেটার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা থাকে। আমাদের হাইকোর্টেও আছে, আমাদের কলকাতা হাইকোর্টেও যেমন আছে, অন্যান্য হাইকোর্টেও সেই ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্টেও সেরকম ব্যবস্থা কিন্তু অবশ্যই আছে। এবং মেনলি এই যে জনস্বার্থ মামলাগুলো সেটা অন্য সময় হতেই পারে যখন রোস্টার ঠিক হয়। মেনলি কিন্তু যারা চিফ জাস্টিস হন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের, তাদের ঘরেই কিন্তু এই মামলাগুলো ন্যাচারালি লিস্টিং হয় এবং তারাই কিন্তু এই মামলা মূলত শোনে। কিন্তু অনেক সময় দেখা যায় যারা চিফ জাস্টিস নয় বা অন্য কোনো জাস্টিসের কাছেও কিন্তু সেগুলো ডিটারমিনেশন দেওয়া হয়, তারা কিন্তু সেটা শুনতে পারেন। মূলত এই যে জনস্বার্থ মামলা এত বহুল প্রচলিত হয়ে গেছে, মানুষ জনস্বার্থ মামলার মধ্যে তারা বুঝে গেছে, কিন্তু জনস্বার্থ মামলাটা আদতে কি কোথাও এই মুহূর্তে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা বা শাসক দলের বা সরকারের বিরুদ্ধে যদি সে প্রতিবাদী হয়ে থাকে সেক্ষেত্রে তারা জনস্বার্থ মামলা করে? আবার দেখা যায় সংবাদ মাধ্যমে প্রচারের আলোয় থাকার জন্য তো অনেকে জনস্বার্থ মামলা করে। এক্ষেত্রে এই জনস্বার্থ মামলা একটা সময় মানুষের খুব উপকারে লেগেছে, কিন্তু আজকে অধিকাংশই দেখা যায় জনস্বার্থ মামলাগুলো সেগুলো মূলত হয়ে যায় সংবাদ মাধ্যমে প্রচার পাওয়ার জন্য এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্যই জনস্বার্থ মামলা হয়ে থাকে, কোথাও স্বার্থ চরিতার্থ হয়ে থাকে। না, সবসময় কিন্তু এরকম ঘটনা ঘটে না, সবসময় কিন্তু এরকম পরিস্থিতিও সৃষ্টি হয় না। দেখুন এখনও অনেক এরকম মামলা রয়েছে যেগুলো জনগণের স্বার্থেই করা হয়। দেখুন যেসব মানুষেরা আসতে পারে না, দেখুন আমাদের ভারতবর্ষের কথা ভাবুন, সেখানে জনসংখ্যার পরিমাণ এতটা বেশি যে সব সময় যে কোর্টের অ্যাপ্রোচ করতে কিন্তু অনেকে, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকে বা ধরুন যারা শিক্ষার আলো পায়নি, তাদের জন্য কিন্তু এটা আরও বেশি ডিফিকাল্ট। দেখুন জনস্বার্থ মামলা প্রথম যখন আমাদের এই ভারতবর্ষে ইভলভ হয় এবং সেটা আস্তে আস্তে সেটার আরও উন্নতি হয়। ইভেন আপনাকে আমি একটা কথা বলি, শুধুমাত্র যে জনস্বার্থ মামলা কোনো ব্যক্তি করতে পারে এটা কিন্তু নয়। কোনো ক্ষেত্রে যদি জজ সাহেবরা মনে করেন যে কোনো জনস্বার্থ মামলা করা প্রয়োজন, সুমোটোও কিন্তু জনস্বার্থ মামলা নিতে পারেন জজ সাহেবরা, এবং সেটা কিন্তু এরকম অনেক বহু উদাহরণ আছে। আপনার আমফানের কথা মনে থাকবে বা ধরুন আরও এরকম অনেক ঘটনা আছে যেখানে কিন্তু সে অনেক ক্ষেত্রে সুমোটো কিন্তু এরকম জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, হাইকোর্টে হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে, বিভিন্ন রাজ্যের হাইকোর্টে হয়েছে এরকম যে সুমোটো জজ সাহেবরা মনে করেছেন যে সেটাকে জনস্বার্থ হিসাবে মামলা হিসাবে ট্রিট করা প্রয়োজন, সেটা কিন্তু সুমোটো জনস্বার্থ মামলা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে। এবং আরেকটি কথা আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই জনস্বার্থ মামলার যে উদ্দেশ্য সেটা কিন্তু একমাত্র জনগণের স্বার্থের জন্য। যদি আপনার যে প্রশ্নটি এইমাত্র আপনি করলেন যে এক্ষেত্রে কি কারোর ব্যক্তি স্বার্থে কেউ জনস্বার্থ মামলা করে এটা পাবলিসিটি স্টান্ট হিসাবে ইউজ হয়, অনেক ক্ষেত্রে সেটা ইউজ করার চেষ্টা করে। জনস্বার্থ মামলার কোথাও কি মনে হয় যে জনস্বার্থ মামলা প্রচারের আলোয় থাকার জন্য বা পাবলিসিটি যে কথাটা বলা হয়? দেখো অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, এটাকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই, কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে উদ্দেশ্য সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে ধরুন বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তিরা বা নেতারা বা ধরুন অনেক ক্ষেত্রে অনেক সাংবাদিক বা ধরুন যারা একটু পাবলিসিটি পাওয়ার জন্য অনেকে মরিয়া হয়ে থাকে, তারা কিন্তু এই প্রচেষ্টা করে অনেক ক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের করে বিভিন্ন মিডিয়ায় বা ধরুন তাদের একটি প্রচার পাওয়ার একটা বিষয় থেকে থাকে। কিন্তু আমি মনে করি এই জনস্বার্থ মামলার যে উদ্দেশ্য সেটাতে তারা কোনোভাবে খর্ব করতে পারে না। হতে পারে যে তারা সেটাকে প্রচার পাওয়ার জন্য করে, সেখানে যদি কোনো জনগণের ভালো কিছু লুকিয়ে থাকে তবেই কিন্তু যে কোর্ট আছে তারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে। আর যদি দেখা যায় শুধুমাত্র পাবলিক ইন্টারেস্ট ছাড়াই তারা সেটাকে নিজেদের ইন্টারেস্টের জন্য বা পাবলিসিটি স্টান্ট হিসাবে ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কোর্ট কিন্তু অনেককে ভৎসনারও সেই করেছে এবং
অনেকে কিন্তু এই সব করতে গিয়ে ভৎসিতও হয়েছে কোর্টের সামনে। তারা কিন্তু শুধুমাত্র এই যে ধরুন যে কোনো আইনের সুফল থাকে বা ধরুন যে কোনো মামলার সুফল কুফল দুদিকেই থাকে, এক্ষেত্রে এটাকে এই কুফলটা এতটাই নগ্ন যে সেটাকে আমরা ইগনোর করতেই পারি। কিন্তু এখানে যে মূল আমাদের যে বিষয় যে পাবলিক ইন্টারেস্ট, সেটা কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মূল এবং অবজেক্ট। এবং এখানে সবথেকে বড় জিনিস যেগুলো ধরুন ভালনারেবল সেকশনস রয়েছে, যারা গরিব আর্থিক কারণে, যদিও আমাদের লিগাল এড বলে যে ব্যবস্থাটা রয়েছে সেখানে অনেককে অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অনেক সময় অনেকে এই লিগাল এড যে কোথায় হয় বা কিভাবে হয় অনেক সময় কিন্তু এই বিষয়টা অনেকের জানা থাকে না। তারা এই বিষয়গুলো কিন্তু তাদের ওয়াকিবহাল নয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে যারা গ্রামের দিকে বসবাস করে, তাদের যদি নিজেদের কোনো রাইট বা ধরুন নিজেদের অধিকার, যে ফান্ডামেন্টাল যে রাইট, সংবিধান প্রদত্ত যে রাইটগুলো যদি খর্ব হয় বা সেগুলো যদি ইনফ্রিঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু তারা যদি কোর্টে আসতে না পারে, তাদের হয়ে যদি অন্য কেউ আসে, ইভেন ধরুন এনজিও, অনেক ক্ষেত্রে কিন্তু এনজিওরা বিভিন্ন, আপনি জানেন মহিলাদের জন্য অনেক এনজিওরা কাজ করে বা ধরুন বাচ্চাদের জন্য অনেক এনজিওরা কাজ করে, তারাও কি যদি অনেক সময় কোর্টে মামলা দায়ের করে, তাদের মামলাও কিন্তু সেখানে যদি দেখা যায় যে জনগণের স্বার্থ সেখানে লুকিয়ে আছে বা সেই ক্লাসে সেই শ্রেণীর কোনো স্বার্থ লুকিয়ে আছে, সেগুলো কিন্তু এন্টারটেন করা হয়। আপনার মনে থাকবে যে এই যে চাইল্ড ট্রাফিকিং বা অর্গ্যান ট্রাফিকিংয়ের কিন্তু একটি প্রচুর এরকম ঘটনা কিন্তু আমাদের হয়েছে এবং সেখানে কিন্তু অনেক জনস্বার্থ মামলা হয়েছে, তাই নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আইন প্রণয়ন হয়েছে এবং সেখানে কিন্তু এখন সেগুলো আইন স্বীকৃত অধিকার বলতে পারেন যে যারা, বা প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে বিভিন্ন। এক্ষেত্রে প্রথম দেখুন আমাদের ভারতবর্ষে এত সমস্যা রয়েছে, সেখানে প্রথমেই কিন্তু লেজিসলেশন সব ক্ষেত্রে আপনি আইন দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে যেই বিষয়গুলোতে ধরুন এখনও পর্যন্ত আইন তৈরি হয়নি, সেক্ষেত্রে যদি কারোর ফান্ডামেন্টাল রাইট, মানে ধরুন যে মৌলিক অধিকার, সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার যদি বিঘ্নিত হয় কোনো ক্ষেত্রে, সে কিন্তু ওই যদি নিজে না আসতে পারে, তার কোনো রিপ্রেজেন্টেটিভ বা কোনো সংস্থা যদি তার হয়ে কোনো পিটিশন ফাইল করে, সেটাই যদি মেটেরিয়াল থাকে এবং সেখানে যদি দেখা যায় যে সত্যিই সেরকম জনগণের স্বার্থ সেখানে লুকিয়ে আছে, তাহলে কিন্তু অবশ্যই সেই পিটিশনের সেটা বিচার হয় এবং অনেক ক্ষেত্রে সেগুলোর কিন্তু রায়ও প্রদান হয়। আমি আপনাকে একটি রিসেন্ট ঘটনা বলি যে একটি এলাকায়, যে বীরভূমের একটি এলাকায়, যেখানে হসপিটাল, প্রাথমিক চিকিৎসালয় পর্যন্ত ওখানে নেই। যদি কেউ ধরুন এমার্জেন্সি কারোর হয়, তাকে 20 কিলোমিটার অতিক্রান্ত করতে হয়। এই নিয়ে কিন্তু খুব রিসেন্টলি, বেশি দিনের ঘটনা নয়, সেখানে কিন্তু একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু যে কোর্ট ছিল, কোর্ট কিন্তু যে স্টেটের হয়ে যে অ্যাপিয়ার করতো তাদেরকে কিন্তু ডেকে তাদেরকে রুল ফ্রেমের কথা বলা হয় এবং কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনও হয়েছে উইদিন 3 মান্থস। মানে ধরুন যেই এলাকায় হসপিটাল ছিল না, যেখানে ধরুন হসপিটালের সার্ভিস পেতে গেলে তাদেরকে 20 কিলোমিটার দূরে যেতে হতো, ধরুন একজন এমার্জেন্সি কোনো সিচুয়েশান যদি তৈরি হয়, তখন সেখানে তাকে ভাবুন যদি হসপিটালের সার্ভিস পেতে হয়, এমার্জেন্সি সার্ভিস পেতে হয় 20 কিলোমিটার অতিক্রান্ত করতে হয়। সেই ঘটনা কিন্তু এই আমাদের ক্যালকাটা হাইকোর্টে কিন্তু রায় দিয়েছে যে সেখানে তাদেরকে ইমিডিয়েটলি, এবং সেটা কিন্তু স্টেটের তরফ থেকেও সেটা করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থাগুলো, হয়তো হসপিটাল রাতারাতি তৈরি করা তো সম্ভব নয়, কিন্তু যে প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। এইরকম আপনি বহু ঘটনা পাবেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যেখানে কিন্তু জনগণের জন্য এরকম, বা ধরুন একটি ক্লাস অফ পিপলের জন্য কিন্তু এরকম বহু জাজমেন্ট, বহু অর্ডার এরকম কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত পাস করেছে এবং আশা করি ভবিষ্যতেও করবে। এর মাধ্যমে দেখুন আমাদের মেন উদ্দেশ্য কি, যে আমাদের তো ওয়েলফেয়ার স্টেট, আমাদের যাতে জনগণ এবং ধরুন যে মানুষেরা রয়েছে, যারা ফান্ডামেন্টাল যে অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে খর্ব না হয়, প্রত্যেকের অধিকার যাতে নিজেরা এনজয় করতে পারে, সেটাই তো আমাদের উদ্দেশ্য। সেখানে কিন্তু এরকম প্রচুর জাজমেন্টস রয়েছে হাইকোর্টের, আমাদের সুপ্রিম কোর্টের, যেখানে কিন্তু সেখানে রিলিফ দেওয়া হয়েছে। সে যেই আসুক, নিজে না এসে যদি অন্য কেউ আসে, কোনো সংস্থা আসে বা এনজিও আসে বা কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতেও যদি কেউ আসে, তাহলে কিন্তু সেখানে রিলিফ দেওয়া হয়েছে এবং বর্তমানে
এরকম প্রচুর রাইট ইভলভ হয়েছে এই জনস্বার্থ মামলার মাধ্যমে। যেমন আপনাকে প্রথমে বললাম যে ওই হুসনারা বেগমের যে একটি কেসের কথা আপনাকে বললাম, যেখানে রাইট টু গেট স্পিডি ট্রায়াল, মানে যে দিনের পর দিন বছরের পর বছর মামলা পড়ে থাকবে, সেখানে তার হিয়ারিং হবে না, সেক্ষেত্রে কিন্তু কোর্টে এসে বলতে পারে যে আমাকে যাতে স্পিডি ট্রায়াল দেওয়া হয়, হতে পারে আমি দোষী বা নির্দোষ, যেটাই হোক না কেন তুমি আমাকে স্পিডি ট্রায়াল দাও, সেটা কিন্তু এখানে এসে বলতে পারে। এরকম যেমন আপনাকে বললাম আর একটা কথা, রাইট টু গেট পলিউশন ফ্রি এয়ার, সেই নিয়েও কিন্তু জাজমেন্ট রয়েছে। তারপরে এই যে পাবলিক প্লেসে এখনও আমাদের কিন্তু কোনো আইন প্রণয়ন হয়নি লেজিসলেশনের তরফ থেকে, যে পাবলিক প্লেসে যে ধরুন সিগারেট খাওয়া বা ধরুন এই সব জিনিসগুলো কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের বিভিন্ন জাজমেন্টের মাধ্যমেই কিন্তু এই রাইটগুলো ইভলভ হয়েছে। এরকম একাধিক উদাহরণ রয়েছে যেখানে এই ঘটনা ঘটেছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট মামলার কথা আপনাকে বলি, ধরুন কারোর অ্যাক্সিডেন্ট হলো কোনো এলাকায়, সেখানে যে ডাক্তার থাকবে সেই ডাক্তারকে ধরুন যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, আপনি জানেন আগে একটা ব্যাপার ছিল না, আমাদের হসপিটালে ট্রিটমেন্ট হবে না, তুমি ওই হসপিটালে যাও, না আমাদের হসপিটালে ট্রিটমেন্ট হবে না, মানে এইভাবে কিন্তু একটা ঘোরানোর টেন্ডেন্সি ছিল। এই নিয়েও কিন্তু জনস্বার্থ মামলা হয়েছিল প্রথম, তারপরে তো এখন আইন প্রণয়ন হয়েছে যে কেউ এভাবে এখন ডিনাই করতে পারবে না, কিন্তু প্রথম দিকে একদম ইনিশিয়াল স্টেজে যখন এরকম ঘটনা ঘটেছিল তখন কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমেই কিন্তু যারা এই মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত তাদেরকে অনেক সময় ফাঁসিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকতো, তারা কিন্তু সেখান থেকে রিলিফ পেয়েছিল। এবং এটা বলে দেওয়া হয়েছিল যে সেই জাজমেন্টের মাধ্যমে যে এভাবে কিন্তু কোনোভাবে ডিনাই করা যাবে না কারোর এরকম ট্রিটমেন্ট করতে, তার কারণ প্রথম যে উদ্দেশ্য যে মানুষটাকে বাঁচিয়ে তোলো, তারপরে তার বিচার পরে হবে সে দোষী না নির্দোষ, সেটা পরে বিষয়। কিন্তু এই যে আগে যে টেন্ডেন্সি ছিল যে চিকিৎসা ফিরিয়ে দেওয়া, সেটা কিন্তু এখন আর হয় না, সেটা কিন্তু প্রথম ইভলভ হয়েছিল কিন্তু এই জনস্বার্থ মামলার মাধ্যমেই। পরবর্তীতে ধরুন বিভিন্ন রাজ্যে সেটা আইন প্রণয়ন হয়েছে, বিভিন্ন রাজ্যে হয়নি, এখনও পর্যন্ত সেই আইনগুলো হয়তো বিল হিসাবে রয়ে গেছে, সেগুলো এখনও পর্যন্ত প্রণয়ন হয়ে উঠতে পারেনি বিভিন্ন কারণে। এইরকম প্রচুর ঘটনা রয়েছে বা ধরুন যেগুলো কোর্টের মাধ্যমে কিন্তু ইভলভ হয়েছে, এই জনস্বার্থ মামলার মাধ্যমে কিন্তু ইভলভ হয়েছে, যার ফলে কিন্তু প্রচুর মানুষ এর মাধ্যমে কিন্তু উপকৃত হয়েছে।